আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশি ভয়েসে স্বাগত। আমার অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সহ অনেক ছোট ভাই ব্রাদার সবাই একই প্রশ্ন করছেন জার্মানিতে যাওয়া, জার্মানিতে নাকি লোকের সংকট, জার্মানিতে কিভাবে যাওয়া যায়? কেন মানে জার্মানিতে গেলেই টাকার কোনো সমস্যা নাই। তো আমরা দেখতে পাচ্ছি সাথে আমাদের বাংলাদেশি মিডিয়া এবং এখানের আমাদের কিছু ইউটিউবার আছে আমি যেটাকে বলি সস্তা ইউটিউবার, যারা হচ্ছে শুধু মনে করেন যে ইউটিউবিংই করে, তার কোনো প্রফেশন নাই, কিন্তু সে প্রফেশনাল জ্ঞান দিতে প্রস্তুত আছে। যেমন মনে করেন ম্যাকডোনাল্ডসে কাজ করে কিন্তু প্রফেশনাল, আপনি তাকে প্রফেশনাল ভিডিও বানাতে বলবেন, অপরচুনিটি কার্ড নিয়ে ভিডিও বানাতে বলবেন, সে অপরচুনিটি কার্ড নিয়ে ভিডিও বানায় ফেলবে। যেমন যে নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানে না, সে নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে ভিডিও বানাচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের ইউটিউবারদের অবস্থা। আর দেখেন, মানে সবথেকে বড় বিষয়, আমাদেরও সমস্যা আছে। আমরা যারা সাধারণ জনতা, আমি শুধু আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য আসলে মানে টাকা ইনকাম জন্য না। আমার চ্যানেলটার খোলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সঠিক তথ্যটা পান। দেখেন আমাদের কি সমস্যা, আমরা যেকোনো এখন অপরচুনিটি কার্ড সম্পর্কে একেকজন একেক রকম কথা বলছে, আপনারা ওই কথার সুরেই করে যাচ্ছেন। মানে মাথার মধ্যে মনে করেন যে আপনি জার্মানিতে চলে আসছেন, এমন কাহিনী অনেক কিছু করছেন। কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে। আপনি যখন কোনো জিনিস কেউ বলল, সাথে আপনি গুগলে চেক করবেন। আসলে কি সমস্যা, কি হচ্ছে এখানে? এগুলা চেক করে আপনি ফ্যাক্ট ফাইন্ডিং করার ট্রাই করবেন। এটা আমার অনুরোধ। আপনারা এটা একটু ট্রাই করবেন। থ্যাংক ইউ। আমি এখন আপনাদেরকে আসলে মানে যেই তথ্যটা, আমার কোনো কথা না, যে তথ্যটা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য জার্মানির ফরেন মিনিস্ট্রি থেকে ইস্যু করা হয়েছে, সেটা আপনারা পড়েন, পড়ে বোঝেন কি বলছে সেখানে। তো আমি আপনাদের অনেকে পড়তে ভালো লাগছে না, করছে না, সেজন্য আমি জাস্ট ওইটার কিছু অংশ আপনাদেরকে বুঝার জন্য, আমি আবার বলছি না আমি এই বিষয়ে এক্সপার্ট। আমি কোনো ফরেন বিষয়ে এক্সপার্ট না। যে ইমিগ্রেশন বিষয়ে, এটা ইমিগ্রেশন পুলিশ অথবা ইমিগ্রেশন অথরিটির কাজ। আমি শুধু জানাচ্ছি এই কারণে যে আমি অনেক দিন থেকে জার্মানিতে আছি এবং জার্মানিতে অনেক বছর পর্যন্ত জব করছি। জব কালচার, এখানে কি দরকার, কেমন কি, মানে সবকিছু সম্পর্কে জানি বলেই আপনাদেরকে জাস্ট আইডিয়া শেয়ারিং করছি। মানে আমি এই বিষয়ে কোনো কিছু এক্সপার্ট না, এক্সপার্ট ধরেন না, আমি জাস্ট শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। আমি আমাদের ইনফরমেশন গুলা জানালে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ডিফিকাল্ট এটা। আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব, তাহলে আপনারা সবকিছু এটা বুঝতে পারবেন। দেখেন অপরচুনিটি কার্ড সম্পর্কে, দেখেন এখানে হচ্ছে ডিজিটাল ডিজিটাল ডিপ্লো .de। এটা এই সাইডে গেলে জার্মানির সম্পর্কে যে কোনো ইনফরমেশন, আপনি অপরচুনিটি কার্ড বলেন, ভিসা সম্পর্কে বলেন, স্টুডেন্ট ভিসা সম্পর্কে বলেন, স্পাউস, যে কোনো বিষয় সম্পর্কে আপনি বিশ্বাসযোগ্য তথ্য, কোনো মিডিয়া প্রোপাগান্ডা অথবা এজেন্সি, অনেক প্রকার এজেন্সি আছে, এজেন্সিরাও বিভিন্ন প্রকার উল্টাপাল্টা কথা বলছে, এগুলা বিশ্বাস করবেন না। আপনারা সরাসরি এই সাইটটায় ঢুকবেন, এই যে digital.diplo.de। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকে আমাদের মানে কিছু ইউটিউবার আছে, সস্তা ইউটিউবার, তারা আবার বিভিন্ন প্রকার সাইট খুলছে। সাইট খুলে তারা এখান থেকে কপি করে নিজের মতো আরো কিছু অ্যাড করে তাদের বিজনেসের জন্য আপনাদেরকে জানাচ্ছে। আপনারা এই বিষয়টা একটু সতর্ক হবেন। দেখেন অপরচুনিটি কার্ডটা এখানে পেশাগত যোগ্যতা সম্পন্ন যেসব ব্যক্তি, তাদের আনার জন্য এটা একটা জার্মান একটা পলিসি, যে বাইরের থেকে যত মানুষ, মনে করেন বাইরে বাংলাদেশে খুব ভালো একজন আইটি স্পেশালিস্ট আছেন, অথবা মনে করেন যে ভালো নার্সিং ক্ষেত্রে, অথবা ডাক্তার, অথবা কোনো বিষয়ে যে এক্সপার্ট, মনে করেন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা এই টাইপের যারা আছেন, তাদেরকে মানে এখানে নিয়ে আসার জন্য এদেরকে এই অপরচুনিটি কার্ডটা দেওয়া হয়েছে। দেখেন জার্মানির আর বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্স বলে দিই আপনাদেরকে। বাংলাদেশের বেশিরভাগ, মানে মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তরুণ, মানে 35 থেকে 40 অথবা 40-এর মধ্যে বয়স, এর সংখ্যাই বেশি। আর জার্মানিতে ঠিক এর উল্টা, এখানে বয়স্কর সংখ্যা বেশি। সেক্ষেত্রে এখানে নার্সিং, এইগুলার ক্ষেত্রে আমি আমার দ্বিতীয় দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় মানে শর্টেজ প্রফেশন বলে, যেটাকে আপনি এখানে লোক দরকার, এরা আপনার কোয়ালিফিকেশন একটু কম হলেও এখানে আপনারা ভিসা দেবে। সেক্ষেত্রে আমি দেখাবো সবগুলো, আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আপনার পয়েন্ট বেস সিস্টেমটা কি, এখানে আপনি 6 পয়েন্ট পেতে হবে।
6 পয়েন্ট পেলে আপনি এখানে আসতে পারবেন। কিন্তু এই 6 পয়েন্ট ওরাই দেখেন ওদের সাইডেই বলা হচ্ছে যে আপনি যদি মানে ভোকেশনাল ট্রেনিং অথবা মনে করেন নার্সিং ক্ষেত্রে আপনি নার্সিং এর আপনি জব করছেন অনেক বছর পর্যন্ত, নার্সিং এ আপনি পারদর্শী, আপনার ক্ষেত্রে 6 পয়েন্ট প্রযোজ্য না। আপনি ওই 6 পয়েন্ট না হলেও আপনি জার্মানিতে আসতে পারবেন। কারণটা হচ্ছে এখানে মানে যেই নার্সিং সেক্টর, ডাক্তারি সেক্টর, আইটি সেক্টর, এক্ষেত্রে লোক নাই। লোক আছে কিন্তু যেই পরিমাণে থাকার কথা ওই পরিমাণে নাই। সেক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রে কিন্তু ওই মানে 6 পয়েন্ট কাউন্ট করা হবে না। 6 পয়েন্ট বাদেও তারা এপ্লাই করতে পারবেন। দ্বিতীয় অপশনে আসেন, দেখেন আপনি কিভাবে এই স্কোরিং 6 পয়েন্ট আপনি কার পরে ভিত্তি করে পাবেন। আপনার তো ভিত্তি থাকতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেন, এখানে পাস বলতে আবার অনেকে মানে ব্যাচেলারকেই ধরছে, মানে শুধু ব্যাচেলার অথবা এটাকেই ধরছে, কিন্তু আসলে জার্মানিতে মাস্টার্স করলেই সেটাকে ফুল আপনার একটা সাবজেক্ট, আপনি মনে করেন যে অ্যাকাউন্টিং এ অনার্স করছেন, আপনি মাস্টার্স করেননি, ওরা ধরবে আপনি ওইটা ফুল কমপ্লিট করেন। আপনি কিছু কমপ্লিট করছেন, কিছু জানেন, কিন্তু মাস্টার্স কে এরা বলে ওই সেক্টরের আপনি শেষ করছেন, এটাকে মানে একটা সেক্টরের শেষ করা বোঝায়। আপনি সেখানে 4 পয়েন্ট, এবং আপনাদের এতটুকু একটা খুশির সংবাদ দিই, বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি, প্রাইভেট পাবলিক প্রতিটা ইউনিভার্সিটি মানে একটা লেভেল পর্যন্ত বি গ্রেডের অথবা এইচ প্লাস অথবা এরকম টাইপের ধরা হয়, কারণ এগুলো সবগুলাই ভালো ইউনিভার্সিটি হিসেবে জার্মানিতেই করে। দেখেন এখানে আছে 4 পয়েন্ট। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে অথবা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনি এখানে 3 পয়েন্ট পাচ্ছেন। এর পরের অপশনটাই ওরা বলছে, দেখেন শর্টেজ পেশাগত যোগ্যতা, মানে এখানে কিছু স্কিলে কিছু জায়গায় শর্ট আছে, কিছু সেক্টরের লোক সংখ্যা মানে প্রফেশনালরা শর্ট আছে, যে প্রফেশনাল ক্ষেত্রে যে প্রফেশনাল হলেই আপনার সেই প্রফেশনালে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই, এবং আপনি জব মানে এখানে আশা এবং জব পর অপরচুনিটি অনেক বেশি থাকবে। সেই সেক্টরটা আমি আপনাদেরকে দেখাই দিই। সেই সেক্টরটা কি? সেই সেক্টরটা হচ্ছে এই যে দেখেন এখানে আপনারা লিখবেন যে শর্টেজ প্রফেশন আর্টিকেল 18-1-2, এখানে ওরা শর্টেজ প্রফেশন, এখানে আছে আপনার যেমন কনস্টিটিউশন, যারা হচ্ছে লেবার যারা হচ্ছে বিল্ডিং বানায়, এই টাইপের কিছু লেবার, এরাও ওর মধ্যে কাউন্ট করছে। তারপরে হচ্ছে আইটি স্পেশালিস্ট, এখানে আপনারা দেখে নেবেন আইটি স্পেশালিস্ট, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা এই টাইপের যারা আছেন তাদের একটা লিস্ট দেওয়া আছে। এটা এই লিস্ট অনুযায়ী আপনারা শর্টেজ প্রফেশনটা পাবেন। এই প্রফেশনে গেলে আপনি ওই প্রফেশনের হলে আপনার 6 পয়েন্ট এটা কাউন্ট করার দরকার নাই, আপনি এমনি আসার জন্য যোগ্য। দেখেন এবার পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি ওখান থেকে মনে করেন যে আপনি এখানে 1 পয়েন্ট পাচ্ছেন। পেশাগত অভিজ্ঞতা আপনি মনে করেন যদি বাংলাদেশে অথবা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি 5 বছরের মধ্যে 2 বছর, অ্যাটলিস্ট 2 বছর যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাচ্ছেন। আর যদি 7 বছরের মধ্যে 3 বছর কাজ করে থাকেন সেক্ষেত্রে 3 পয়েন্ট পাবেন। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ভাষাগত যোগ্যতা। ভাষাগত যোগ্যতা দেখেন ওরা কিন্তু এটাকে বারবার ফোকাস করছে। আপনি দেখেন জার্মানিতে অন্যান্য পয়েন্ট মিলায়েও যদি আসতে পারেন, তারপরেও কিন্তু আপনাকে জব করতে হবে। আপনি জবের মার্কেটে, আমি পরের ডিফিকাল্টিসে বলবো কি কি সমস্যা আছে এখানে জবের জন্য। তো এই জব করতে হবে, জব করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট জার্মান কিছু জানা লাগবে, না হলে আপনি এখানে কাজ করে খেতে পারবেন না, কারণ এটা সম্ভব না ভাই। আপনি মনে করেন বাংলাদেশে আমি জার্মানির থেকে বাংলাদেশে যাচ্ছি কাজ করার জন্য, মানে করার জন্য, আমি ইংলিশ পারি কিন্তু আমি বাংলাদেশের ভাষাটা একদমই পারি না। সেক্ষেত্রে আমি আমার যেই কলিগ আছে, যারা আমার সাথে যারা আমার সাথে কাজ করবে, তারা কিন্তু আমার সাথে কাজ করে কমফোর্ট হবে না, কারণ আমি ভাষা একদমই পারি না। এটার জন্য দেখেন আপনি যদি A1 কমপ্লিট করেন আপনি এখানে 1 পয়েন্ট পাবেন, A2 কমপ্লিট করলে 2 পয়েন্ট, B2 কমপ্লিট করলে B2 অথবা B2 এর বেশিও যদি হয় তাহলে 3 পয়েন্ট পাবেন। আর অনেকে বলছেন ইংলিশটা হচ্ছে ওরা কাউন্ট করছে আপনার যদি ইংলিশে C1 লেভেল বলতে আপনি নেটিভ স্পিকার মতো, নেটিভ স্পিকার অথবা IELTS এ 8.5 অথবা 9 এরকম যদি হয় সেক্ষেত্রে মাত্র 1 পয়েন্ট। আর বাকিটা ওরা ফোকাস করছে 4 পয়েন্টের মধ্যে, বাকি 3 পয়েন্টে ফোকাস করছে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রতি। দেখেন এবার হচ্ছে আপনার বয়সে আসি, আপনি কোন বয়সী হলে জার্মানিতে আসতে পারবেন। আপনার যদি বয়স 35
35-এর মধ্যে হয়। কারণ দেখেন 35 জার্মানিতে ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও 30 পর্যন্ত একটা ছাড় আছে, এদেরকে মানে ইয়াং ধরা হয়, এবং 30 পর্যন্ত জানে যে সরকার জানে এদের আসলে রোগ বালাই এইগুলা টাইপের কম হয়, সরকারের খরচ কম। আর 35 পর্যন্ত এরা 30-এর পরের থেকে ইন্স্যুরেন্স কিন্তু খরচ বেড়ে যায়, সেক্ষেত্রে 35 এরা বলছে 35 পর্যন্ত আপনি 2 পয়েন্ট পাচ্ছেন, 35-এর উপরে 35 থেকে 40, কিন্তু আপনি যদি বয়স 40 ওভার করে তাহলে কিন্তু ওখানে কোনো পয়েন্ট পাচ্ছেন না। 35 থেকে 40 পর্যন্ত যদি হয় তাহলে আপনি ওখানে 1 পয়েন্ট পাবেন। এবং অনেক ক্ষেত্রে হয় কি, আপনি অনেক ক্ষেত্রে অনেকে আসছে দেখেন জার্মানিতে অনেকের কিন্তু চাকরি হয় না, মানে এখানে পড়াশুনো করছে অথবা এখানে জব করছিল, যে কোনো কারণে জব চলে গেছে, অথবা পড়াশুনো করতে যে পড়াশোনাও মানে করছে অথবা চাকরি পায়নি, এরকম অনেক আছে। পড়াশুনো করছে চাকরি পায়নি, তারা বাংলাদেশে ব্যাক গেছে। এই টাইপেরও যদি কেউ থাকেন সেক্ষেত্রেও একটা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পাবেন। তবে এখানে কিন্তু আবার উল্লেখও করে দিচ্ছে যে আপনি যদি ভিজিট বিষয়ে জার্মানিতে আসেন অথবা পারিবারিক স্পাউস বিষয় অথবা পরিবারের, মনে করেন আমার ভাই আমার বোন আমার এদের পারিবারিক বিষয় যদি আমি এখানে আসি, সেক্ষেত্রে কিন্তু এই 1 পয়েন্টটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং আরেকটা পয়েন্ট ওরা উল্লেখ করছে, সেটা হচ্ছে সঙ্গী, মনে করেন আমি আমার ওয়াইফ দুইজন মিলে জার্মানিতে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার ফলে এখন আমার ওয়াইফও মানে একটা লেভেল পর্যন্ত পৌঁছায় 5 পয়েন্ট পাইছে, আমিও 5 পয়েন্ট পাইছি, অথবা দুইজনই 6 পয়েন্ট পাইছি, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা সুবিধা, আরেকটা পয়েন্ট ওরা বেশি ধরবে, কারণ এটা ফ্যামিলি হিসাবে আমরা যাচ্ছি, সেজন্য দুইজন একসাথে যাচ্ছি, কারণ ওদের লেবার মার্কেটে 2টা মানুষ ইনক্লুড হচ্ছে, যে কারণে ওরা ওখানে 1 পয়েন্ট দেবে। এবার আসি আমাদের আমাদের হচ্ছে রিয়েলিটিতে। এতক্ষণ তো বললাম আসলে আপনাদের যে ইউটিউবাররা স্বপ্ন দেখায় অথবা বাংলাদেশি মিডিয়া স্বপ্ন দেখাচ্ছে, যে অনেক স্বপ্ন, যে এই স্বপ্ন আপনি শেষ করতে পারবেন না ভাই। ওদের স্বপ্ন হচ্ছে, আপনি মনে করেন যে জার্মানিতে আসলে আমাদের দেখেন আমাদের মেন্টালিটিটা আগে একটু আপনাদের বোঝাই। আমাদের যারা আমাদের পারিবারিক লোকজন অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, তাদের একটা মাথার মধ্যে সেট আছে, জার্মানিতে আছে মানেই এখানে টাকার কোনো সমস্যা নাই ভাই। এখানে টাকা বলতে মনে করেন যে আপনি শুধু টাকাটা বস্তা পড়বেন, বস্তা পড়ে বাংলাদেশে নিয়ে যাবেন। কিন্তু আসলে কি এমন? আসলে এমন না। আপনি মনে করেন জার্মানিতে বেতন পাচ্ছেন ৫ লাখ, আপনার ট্যাক্স টুক্স কাইটে আসছে ৩.৫ লাখ। এই ৩.৫ লাখ টাকা আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে আপনার সামান্য কিছু টাকা বেশি থাকতে পারে। কিন্তু আপনি ওইভাবে অনেক কিছু করতে পারবেন না ভাই। এটা সম্ভব না। কারণ এখানে ট্যাক্স আছে, নিজের খরচ আছে, নিজের পোশাক-আশাক, নিজের অনেক কিছু মিলে আপনি করতে পারবেন না ভাই। এটা মানে এটাকে বলা হয় সোশ্যাল কান্ট্রি। আপনার যত ইনকাম বাড়বে তত আপনার ট্যাক্স নিয়ে যাবে। আপনার যত ইনকাম হবে তত সরকার ওখান থেকে কেটে নেবে। কেটে নিয়ে আপনাকে ওইভাবে আর কিছু করতে দেবে না। এটা এদের নিয়ম। এখানে আপনি কিছু করতে পারবেন না ভাই। আর এবার আসেন আপনাদের যেই জিনিসটা দেখাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা জার্মানিতে আসতে চাচ্ছেন, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি কনফিডেন্স হন যে না আমি জার্মানিতে গেলে চাকরি পাবোই, আমার জন্য কোনো সমস্যা নাই, তা আপনি আপনার জন্যই জার্মানি। অবশ্যই আপনি আসবেন এবং আপনার কেরিয়ার এখানে বিল্ড আপ করবেন এবং আপনার জন্য ফিউচার অনেক ভালো। আপনি এখানে যেই জব করেন, জবের পরে আপনি একটা সারা জীবন জব করছেন, তারপরে সরকার আপনাকে সারা জীবন ধরে পেনশন দেবে, এখানে চিকিৎসা সুবিধা ভালো, বাচ্চাদের পড়াশোনার সুবিধা ভালো, মেডিকেল সুবিধা পৃথিবীর মধ্যে 1 নম্বর। এদের মানে কোনো কিছুতে আপনি অন্য আমেরিকা অথবা এসব দেশের থেকে জার্মানিকে আপনি তুলনা করতে পারবেন না। জার্মানি অন্য দিক থেকে সবকিছুই সবকিছুই হচ্ছে হাই, সবকিছুই হাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনি আসলে জব পাবেন কিনা? এটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি যদি কনফিডেন্স হন, না আমি জব পাবো, কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশে আইটি স্পেশালিস্ট অথবা কোনো বিষয়ে স্পেশালিস্ট, আইটি, নার্সিং অথবা এইসব বিষয়ে স্পেশালিস্ট, আমি এখানে গেলে জব পাবোই। এই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে থাকে, তবে আপনাকে এখানে আসতে আমি স্বাগত জানাবো। দেখেন জার্মানিতে আসে অনেকে, আমি ভাই সত্য কথা বলছি, জার্মানিতে এসে অনেকে আপনার এখানে মনে করেন যে লো কোয়ালিটির জব করতে হয় ভাই। এই ঠান্ডার মধ্যে -10 মাইনাস মনে করেন যে 10 থেকে 20 এর মধ্যে ভাই উইন্টারে আপনারা রাত 12টার সময়, যে সময় লোকজন কেউ রাস্তায় থাকে না, সেই সময় আপনাকে জবে যেতে হবে। কারণ আপনার পকেটে টাকা নাই। আপনাকে আপনার খরচ মেটাতে হবে। এই সত্যগুলা কেউ বলে না। তারা এই যে যত হ্যাডোমালা লোকজন দেখেন না, সবাইকেই সাফার করতে হয়েছে। তাদেরকে যাদের যাদের টাকা আছে ভাই তাদের কথা বলছি না। তাদের এই ভিডিও দেখারও দরকার নাই। তারা এমনি জার্মানিতে আসতে পারবেন। যারা গরিব মানে আমাদের মতো মধ্যবিত্তের মানুষ আছেন, তাদেরকে তাদের ফ্যামিলিকে একটু সচেতন হতে হবে। যদি আপনি পারেন যে আপনি জব পাবেন, আপনার স্কিল ভালো, আপনি আপনার সম্পর্কে ভালো জানেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি পারবেন কিনা?
যদি আপনি পারেন তো অবশ্যই আপনি আসবেন। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের, যারা ইন এভারেজ সবাই আসতে চাচ্ছেন তাদের কথা বলি। জার্মানিতে আপনার আসতে গেলে ব্লক অ্যাকাউন্টে আপনার প্রতি মাসের জন্য আপনি যদি ১ বছরের ভিসার জন্য আবেদন করেন, আপনাকে ১,০০০ প্রতি মাসে ১,০২৭ ইউরো, ২০২৪ সালের যে সংশোধিত আইন, এই সংশোধিত আইন অনুযায়ী আপনাদের ২০২৪ সালের অক্টোবরে এটা সংশোধন হয়েছে, যে এই আইন অনুযায়ী আপনাকে ১,০২৭ ইউরো আপনাকে প্রতি মাসের খরচ হিসেবে দেখাতে হবে, মানে, এবং এটা ব্লক করতে হবে। আপনি যে এই টাকাটা আজকে দেখালেন কালকে নিয়ে চলে যাবেন, এটা না, আপনাকে এখানে ব্লক করতে হবে। এবং ওই আপনার যতদিন পর্যন্ত জার্মানিতে থাকবেন ততদিন ওই টাকাটা তুলতে পারবেন না, ওই টাকাটা ওখানে জমা থাকবে। আপনি ১ মাস, মনে করেন আপনি আসলেন অক্টোবরে, আপনি অক্টোবরের ফার্স্ট ওদেরকে জানাবেন যে আমি জার্মানিতে পৌঁছায় গেছি, অক্টোবরে দেখা যাচ্ছে ফার্স্ট উইকের মধ্যে ওরা আপনারে ১,০২৭ ইউরো আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে। তার বাকি যে টাকা আছে ওখানে কিন্তু জমা থাকবে, এবং এই টাকাটা দিয়ে আপনি মনে করবেন যে না, আমি তো জার্মানিতে গেলে অনেক কিছু করে ফেলবো। ভাই এত সহজ না, আমি আপনারে পরপর দেখাবো আসলে কি সমস্যা হচ্ছে। এর মধ্যে আপনার করতে হবে কি, আপনার বাসা ভাড়া দিতে হবে। বাসা ভাড়া এখানে ১ রুমের বাসা যদি থাকেন আপনার ৬০০ ইউরো, ৫০০ ইউরো, ৫৫০ ইউরো, ৭০০ ইউরো নরমাল ভাড়া, আপনার ১ রুমের বাসা ভাড়া। ইন্স্যুরেন্স ১৮০ থেকে ২০০ ইউরো ইন্স্যুরেন্স দিতে হবে। এবং আপনার অন্যান্য খরচ, খাবার খরচ আছে, যে মনে করেন আগে আমরা জার্মানিতে, আমি সেই মানে ১৪-১৫ সালের কথা বলছি, সেই সময় আপনি জার্মানিতে আমরা ৩০-৩৫ ইউরো হলে ১ মাসের খরচ চলে যেত ভাই। কিন্তু এখন সেখানে সেই খরচটা আপনি ১০০ ইউরো কভার করা যাচ্ছে না, মানে জিনিসপত্রের এই দাম বেড়ে গেছে, এটা সত্য। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সবকিছুর দাম আগুন, যে কারণে আপনাকে ওই খরচটা কুলায়ে আপনি ওঠা ওঠা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য। এরপরে আরো আরেকটা বিষয় আছে এখানে, আপনি অনেকে বলবে যে এখানে আসলে আপনি কাজ করতে পারবেন ফুল টাইম। দেখেন ভাই, ওখানেই ওই গ্রেজেটের মধ্যে ওরা উল্লেখ করে দিচ্ছে আপনি সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করার সুযোগ পাবেন না। সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। আর সপ্তাহে ২০ ঘন্টা যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে ২০ ঘন্টা কাজের যে টাকা, ওই টাকা দিয়ে আপনি চলবেন, আপনার ফ্যামিলি চালাবেন, কি করবেন? এটা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। তারপরেও দেখেন, জব সার্চিং, আপনি যখন জবটা চেক করবেন, জবটা একটা জায়গায় করছেন ভাই, এখানে জার্মানদের কথাই বলি, আমাদের কথা বাদ দিয়ে, আমাদের তো আরো বেশি এপ্লাই করা লাগে জবের ক্ষেত্রে। একটা জার্মান, সেও কিন্তু ১০০ কোম্পানিতে এপ্লাই করলে ২-৩টা ইন্টারভিউ পায়। ১০০ কোম্পানিতে এপ্লাই করলে ২-৩টা ইন্টারভিউ পাই, এবং প্রতিটা কোম্পানিতেই লেখা থাকে কি জানেন, বাংলাদেশের মতো একই কাহিনী। প্রতিটা কোম্পানিতেই থাকে হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে, ২-৩ বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, হতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলে সবার চাহিদা মনে করেন অনেক হাই। এবং এর সবথেকে আরো বিষয় হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশে যেরকম একটা কোম্পানি আপনাকে পছন্দ হলো, আপনাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে জয়েন করো, এমন না। আপনাকে পছন্দ হবে, এবং ওই পছন্দ হলে কোম্পানি আপনাকে অফার করার আগে ইন্টারভিউটা চেক করবে, মানে এখানে যে জব, মানে একটা অথরিটি আছে, এই অথরিটি এটাকে চেক করবে আপনি আসলে আপনার যে কোয়ালিফিকেশন, সেই টাকায়, সেই কোয়ালিফিকেশনে আপনি যে জব করে যে টাকা পাবেন ওই টাকার সাথে আসলে ম্যাচ করে কিনা। মনে করেন আমি অ্যাকাউন্টেন্ট, আমি ইচ্ছা করলে মাসে ২,০০০ ইউরোর জব করতে পারবো না, আমাকে ওই লেভেলের টাকা ইনকাম করতে হবে, তা না হলে আমি ওই জব করতে পারবো না, তা না হলে আমাকে ওই জব ছাড়তে হবে। এরকম অনেক ঝামেলা আছে ভাই, এই ঝামেলাগুলো আপনাকে কাভার করতে হবে। আর ওই যে মনে করেন ৩,০০০ ইউরো যেগুলো আছে না, সেগুলোর জন্য সারা পৃথিবী থেকে কম্পিটিশন করে। এবং আপনি যদি মনে করেন আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি যদি বিভিন্ন প্রকার সফটওয়্যার যেমন স্যাপ, মানে এসিপি, অথবা মনে করেন অন্য কোনো যে কোনো সফটওয়্যার, ওরাকল অথবা এইসব বিষয়ে এক্সপার্ট হন, তাহলে আপনার জন্য সুবিধা, আপনি ল্যাঙ্গুয়েজ স্কিল কম হলেও আপনি এখানে জব পাচ্ছেন, এটা সমস্যা নাই। এখন দেখেন জার্মানিতে আসলে আপনারা অনেকে জানেন, জার্মানিতে আসলে এখন সাফার করছে, আপনারা এই যে ডয়েচে ভেলের একটা রিপোর্ট দেখবেন, এখানে জার্মানিতে ক্রাইসিস চলছে, মানে অর্থনৈতিক একটা ক্রাইসিস চলছে, কোম্পানিগুলা অনেক লোকজন ছাঁটাই করছে, অনেক লোকজনের আসলে ওরকম ভাবে কোম্পানিতে রাখছে না, যে আপনার বিভিন্ন কারণ দেখায় ছাঁটাই করছে, কারণ তাদের, দেখেন কোম্পানিগুলা তো আসলে দাতব্য সংস্থা না, কোম্পানিগুলা তারা বিজনেস করতে বসছে। তখন যখন একটা লোক দেখবে যে না, আমার ৫ জন লোক আছে, ৫ জনের থেকে ৬ জন হলে আমি চলতে পারবো, সে কিন্তু আপনার কেরিয়ার কি হলো এটা নিয়ে অত চিন্তা করবে না, সে আপনাকে ছাঁটাই করে দেবে, আপনাকে বাংলাদেশে ব্যাক যেতে হবে। এখন
আপনি যদি 10 লাখ টাকা এই যে 17 লাখ টাকা ইনভেস্ট করতেন, 17 লাখ টাকা যদি বাংলাদেশেও ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আপনাকে এই রিস্কে পড়তে হতো না। এই যে রিস্ক, এটা কিন্তু পড়তে হতো না। আপনি যদি এই 1 বছর সময় অথবা 6 মাস যেটা আপনি পান, সেই সময়ের মধ্যে যদি জব না পান, আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যাক করতেই হবে, কোনো অপশন নাই। আপনি এখানে দেখা যাচ্ছে অন্য দেশ হতে পারে, আপনি ইউরোপের অনেক দেশে পলায়ে চলে গেলেন, এ করলেন, জার্মানিতে এটা সম্ভব না। জার্মানিতে এরা খুবই আকারে এগুলা কন্ট্রোল করে। আর অন্যভাবে জার্মানিতে অনেক জায়গায় ইউরোপের অনেকে দেখি যে আপনার বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে যে পলায়, অন্য দেশে যে মানে রাজনৈতিক আশ্রয় টাশ্রয় এগুলার বিষয়ে দেখেন ভাই, আপনি আপনার একটা কেরিয়ার আছে। আপনি মনে করেন বাংলাদেশে 20,000 টাকা, 25,000 টাকা থেকে 30,000 টাকা একটা বেতনে চাকরি করছেন। আপনি ওখানের ফার্স্ট ক্লাস সিটিজেন, ওখানে ভালো মতো লাইফটা লিড করতে পারছেন। আপনার একটা সম্মান আছে ভাই, আপনার একটা সম্মান আছে। আপনি এখানে আসছেন, এখানে এসে একজন আশ্রিত নাগরিক, একজন আশ্রিত নাগরিক হচ্ছেন। আশ্রিত নাগরিকের মধ্যে আপনার নিজে তো চলতেই পারছেন না, এক রুমে আছেন মনে করেন 10 জন, কবে পেপার হবে, কবে কি হবে এরকম জানেন না ভাই। আপনাদের আরো সত্য কাহিনী, আরো করুণ কাহিনী বলি। দেখেন ইটালিতে, আপনারা বাঙালি যারা ইটালিতে আছে, এদের কোনো কারোর যদি পরিচিত থাকে, আপনারা একটু জিজ্ঞাসা করে দেখবেন যে অনেকে ওই যে বিভিন্ন প্রকার সংসেজে রাস্তায় দাঁড়ায় থাকে না আনন্দ দেওয়ার জন্য, এইগুলা করে, এইগুলা করে করে তাদের কিন্তু জীবন ধারণ করে। কারণ এত ইজি না ভাই লাইফটা, এত ইজি, এত সবকিছু না, তাদের জীবন ধারণ করতে হয় ওইভাবেই। তো এই এত কষ্ট করবেন কেন আপনি? আপনার যদি অপশন থাকে, আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন। এই 17 লাখ টাকা যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করতেন, বাংলাদেশে মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন অথবা কৃষি খামার করেন, আমি আপনাকে আসতে নিষেধ করছি না, আমি কিন্তু আগেই বলছি আপনার যদি কোয়ালিফিকেশন ভালো থাকে অবশ্যই আপনার আসা উচিত। আর যদি আপনার কোয়ালিফিকেশন খারাপ হয়, আপনি পারছেন না, আপনি না, আপনার দ্বারা সম্ভব না, তাহলে আপনি এই 17 লাখ থেকে 20 লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করলে এর থেকে বেশি প্রফিট হয় এবং এর থেকে ভালো করা সম্ভব, সেটাই হচ্ছে বলছি। দেখেন এখন কি হচ্ছে, এখানে কিছু বাজার, বাজার চাকরির বাজার যেগুলো আছে সেই বিষয়ে একটু কথা বলি। চাকরির বাজারে কি সমস্যা হচ্ছে? এই চাকরির বাজারে জার্মানি বলে যে আমরা ইন্টারন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনাল, কিন্তু আলিয়েন্স অথবা মনে করেন যে বিএসএফ অথবা বড় কোম্পানিগুলাই আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে বললো তুমি কি জার্মান ল্যাঙ্গুয়েজ পারো? যদি বলেন না, তা আপনি আউট। ইংলিশে কথা বলে না। কোম্পানি ইন্টারন্যাশনাল, কিন্তু কলিগ গুলা যাদের সাথে আপনি কাজ করছেন তারা কিন্তু জার্মান। তারা ওই সবসময় ইংলিশ পছন্দ করে না। কারণ আপনি সবসময় ইংলিশে অনেক, জার্মান অনেক কিছু যেটা ইংলিশে বলতে গেলেও সমস্যা, মানে এটা ওরকম ভাবে হয় না, যেটা জার্মানিতেই বলা ওরকম ভাবে বলা যায়। তো আপনি দেখা যাচ্ছে আপনাকে কিছু বলছে, আপনি ওটার রেসপন্স করতে পারছেন না, তখন কলিগদের মধ্যে একটা ওইভাবে হয় না ভাই। যে এই ভাষাগত সমস্যা একটা আছে প্রতিটা কোম্পানি, বড় বড় কোম্পানি বলেন, ছোট কোম্পানি বলেন, সব কোম্পানিতেই ভাষাগত একটা আছেই। তারপরে এই যে কঠোর নিয়োগ প্রক্রিয়া, আপনি কঠোর নিয়োগ প্রক্রিয়া বলতে আপনি কোম্পানি, যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে আপনি এটারে, মানে আমার যারা বাইরের থেকে আসে তাদেরকে ওরা আগে আগেন্টরে জানাই, আগেন্টর মানে আউসল্যান্ডার বিউরো, যেটা হচ্ছে আপনার ফরেন অফিস, যেখান থেকে আপনার ভিসা আছে। তো ওরা দুই অথরিটি মিলে আপনার পেপারগুলো চেক করবে যে আসলে আপনি সত্য বলছেন কিনা, আপনার পেপারগুলো আসলে যেটা 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 আপনি দিচ্ছেন এগুলো সঠিক কিনা। এগুলো যদি সঠিক হয় তারপরে যে আপনার জব দেবে। এবং ওরা সাথে আরেকটা জিনিস চেক করবে, আপনি কত টাকা বেতন পাচ্ছেন। এর আগের আরেকটা ল ছিল, যেমন 2014 সালে অথবা 14 থেকে মনে হয় 22 সাল পর্যন্ত এই লটা ছিল, যে কোনো কোম্পানি বাইরের কোনো লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাকে করতে হতো কি 3 বার সার্কুলার দিতে হতো। যেমন মনে করেন আমার কোম্পানি একটা পজিশনের জন্য 3-4 বার সার্কুলার দিচ্ছে, সার্কুলার দিয়ে লোক পাচ্ছে না, লোক না পেলে তখন সে বাইরে নিতে হবে। তারপর আবার কন্ডিশন দেওয়া থাকতো, আপনাকে প্রথমে কোম্পানিকে খুঁজতে হবে জার্মানির মধ্যে কেউ আছে কিনা, জার্মান কেউ আছে কিনা। জার্মান যদি কেউ না পাই, মনে করেন এই পজিশনের জন্য জার্মান কারোর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোম্পানি 3-4 বার অ্যাড দিয়ে খুঁজে পায়নি, তখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কেউ আছে কিনা, হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যদি কেউ না থাকে, তখন আপনার অপশন। আর তখন আপনার অপশনের মধ্যে কি আছে ভাই, আমাদের যেটা সত্য, যেটা বাস্তবতা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে জার্মানির সাথে লেবার কন্ট্রাক্ট নাই, জার্মানির সাথে বাংলাদেশের কোনো লেবার কন্ট্রাক্ট নাই। অন্যদিকে ভারত, আমাদের মতোই, ভারত আর আমাদের মধ্যে অত বেশি ডিফারেন্স নাই, পড়াশোনা বলেন, শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকেই মোটামুটি কাছাকাছি। তো ভারতের কিন্তু ওরা কিন্তু কম্পিটিশন করছে, ওদের সাথে লেবার কন্ট্রাক্টও আছে, এবং ওদের যে এম্বাসিগুলা আমাদের মানে জার্মানিতে সরাসরি সহযোগিতা করে বিভিন্ন ক্ষেত্রে, আপনি যে কোনো সমস্যা জানাবেন ওরা সহযোগিতা করবে আপনাকে। কিন্তু বাংলাদেশের এম্বাসি উল্টা,
আপনাকে পারলে বাস দেবে, সহযোগিতা দূরে পড়ে মারলো, পারলে আরো বাস দেবে। এটা হচ্ছে বাংলাদেশের এম্বাসি। এবং জার্মান কোম্পানিতে আরো কিছু মজার কাহিনী বলি, যেমন মনে করেন আমার আমার এক পরিচিত আপু, উনি হচ্ছে জব করছে বাংলাদেশে 2-3 বছর। তো তখন ওনার সিভিটা এই স্যার যখন দেখছে, এই স্যার দেখে জিজ্ঞাসা করছে, উনি তো জার্মানিতে কোনো জায়গায় কাজ করেনি, জার্মানির অথরিটি, জার্মানির কালচার এটা তো বোঝে না। এখানে কোম্পানিগুলো সব থেকে বড় আরেকটা সমস্যা আছে, কোম্পানিগুলা সবসময় দেখে জার্মান কালচারে কাজ করছে কিনা। আপনি যদি জার্মান কালচারে 6 মাস অথবা 1 বছর জব করে থাকেন, তখন ওরা চিন্তা করে যে না আপনি জার্মান কালচারটা বোঝেন, জার্মান যে কাজের পরিবেশ, যে ফ্রেন্ডলি পরিবেশ, হাসি খুশি কথা বলতে হয়, যেরকম রেসপেক্ট তো করতে হবে, হাসি খুশি কথা বলা, ওদের সাথে মিশা, সবাই মিলে এক ফ্যামিলির অংশ হিসেবে মনে করা। বাংলাদেশের মতো এরকম না, এখানে কাজের পরিবেশ আমরা সবাই আমাদের টিমে যারা কাজ করে আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলি বলি, এটা আমাদের ফ্যামিলি। এখানে মানে আমরা ওরকম একজনের পিছনে আর একজন লাগা অথবা এগুলা করি না, আমরা সবাই একসাথে এক ফ্যামিলির অংশ, এক ফ্যামিলি হিসেবে আমরা এখানে কাজ করি। তো দেখেন এই এই ফ্যামিলির মধ্যেই আপনি যদি কাজ না করে থাকেন, তখন আপনাকে কিন্তু ওই ফ্যামিলির অংশ ওরা মানে ভাবতে রাজি না। এবং এখানের অনেক নিয়ম কানুন আছে, নিয়ম কানুন বলতে বোঝাচ্ছি যে মনে করেন আপনি অফিসের অফিসে মনে করেন কোনো কালচার বুঝছেন না, অফিসে আপনি মনে করেন চা খাচ্ছেন জোরে জোরে, অথবা কোনো একটা ঝামেলা হচ্ছে, এরকম অনেক কাহিনী ঘটছে, যে কারণে কোম্পানিগুলা কিন্তু ওই ওই টাইপের লোক পছন্দ করে না। তারপরে তো আবার দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আবার অনেক সেক্টরের আছে, যেমন মনে করেন যে আপনি যদি আইটি না হন, যদি ফাইন্যান্স অথবা এই এই টাইপের মানুষ হন, সেক্ষেত্রেও আবার ঝামেলা আছে। সেক্ষেত্রে হয় কি, জার্মানির এই ক্ষেত্রে আমরা মনে করেন যে বাংলাদেশের সিস্টেম গুলাতে আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করে একটা মনে করেন অনার্স করছি, মাস্টার্স করছি, করছি, করে আমরা জব করছি, আমাদের জব মার্কেটে আসতে হচ্ছে। কিন্তু জার্মানির ক্ষেত্রে উল্টাটা, জার্মানির ক্ষেত্রে হচ্ছে কি, ওরা অনার্স করে না, ওরা 2-3 বছরের জন্য একটা ট্রেনিং করে। মনে করেন যে আপনি এই অ্যাকাউন্টিং সেক্টরে বলি, একটা ট্রেনিং করলো যে হচ্ছে শুধু পেমেন্ট করবে, ওগুলার হিসাব রাখবে, ওইগুলা নিয়ে কাজ করবে, এই বিষয় নিয়েই তার এক্সপার্ট। এই বিষয় নিয়ে সে যত প্রশ্ন আছেন, এই বিষয়ে সারা পৃথিবীর বিষয়, এই বিষয়ে সে জানে সবকিছু। যেমন ফাইন্যান্স বিষয়ে, যে ফাইন্যান্সের বিল্ডিং করছে অথবা ট্রেনিং করছে, সে ফাইন্যান্স বিষয়েই জানে, অন্য বিষয় না, সে ফাইন্যান্স বিষয়ে জানে। আর আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে চরম, মানে কি বলবো, এটা ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা, এটা ওইরকম ভাবে চলে না। দেখেন আমি যে সময় মাস্টার্স করছি, আমি বাংলাদেশে মাস্টার্স করার পর আমি জানতামই না যে আমাদের ডেবিট ক্রেডিট শিখায়, এগুলা এত কিছু আমাদের দরকার নাই। সিস্টেম অটোমেটিক একটার থেকে আর একটা কাউন্ট করে, এরকম ভাবে আপনার কাউন্ট করতে করতে আসে, আপনি শুধু সিস্টেমটার সাথে হতে হবে, মানে আপনি ভোকেশনাল ট্রেনিং করতে হবে, আপনি কাজের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু বাংলাদেশে এই টাইপের ভোকেশনাল ট্রেনিং বলেন, এই টাইপের কোনো ব্যবস্থা নাই। দেখেন মানে এখানে জার্মানিতে আমাদের বড় একটা সুযোগ ছিল, যেটা হচ্ছে লেবার মার্কেট। লেবার মার্কেটে অনেক শর্টেজ, লেবার মার্কেটে দেখেন কিছুদিন আগে ভারতের সাথে মনে হয় 90 লক্ষ কি 90,000 একটা লেবার কন্ট্রাক্ট করে আসছে জার্মানি, যে এদের লেবার মার্কেটে সমস্যা, লেবার নাই, যে কারণে ওরা ওখান থেকে লোক নিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওইটা করছে না। এবং বাংলাদেশে দেখেন যে শিক্ষা উপদেষ্টা আছেন, এদের কথা আমি আর বলছি না, যাই হোক, এদেরকে আল্লাহ বাঁচায় রাখুক। যে দেখেন একটা একটা এই উদ্দেশ্য থাকতে হয়, আমি আমার দেশের মানুষজন, আমার দেশের জনশক্তি আছে, এই জনশক্তিটাকে আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে জনশক্তিটাকে আমি আমার অর্থনৈতিক রূপ দিতে পারবো, এই টাইপের কোনো চিন্তা ভাবনা আমাদের সরকারেরও নাই। যেমন মনে করেন যে আপনি যদি, মানে আমাদের সরকারের যদি ইচ্ছা থাকতো, তাহলে একটা জার্মান কোর্স চালু করতে পারতো ফ্রি। আপনি যদি জার্মানিতে আসতে চান, ওখানে ফ্রি কোর্স করতে পারবেন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা আছে, সেটা ওরকম না, ওই টাইপের কোয়ালিটি, মানে ওই টাইপের না। তো জার্মান কোর্স করতে পারতেন আপনি বিভিন্ন ডিভিশনে, বিভিন্ন অঞ্চলে, মনে করেন খুলনা ডিভিশনে 20টা ক্যাম্প করলেন, তারপরে প্রতিটা ডিভিশনে 20-30টা করে স্কুল কলেজকে আপনি এই টাইপের দিলেন, অথবা নার্সিং প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করতেন, অথবা আপনি এই টাইপের যত হাতের কাজ আছে, যত ভোকেশনাল যত ট্রেনিং আছে, এই টাইপের যদি আপনি করতেন, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে একটু ভালো করতেন, তো বাংলাদেশ থেকে লোক অনেক আসতো, দেশের রেমিটেন্স যেত। কিন্তু ওটা ভাই, পেটে তো ক্ষুধা হচ্ছে আমার আপনার, সরকারের কি যায় আসে, সরকার তো খুব শান্তিতেই থাকে। দেখেন
বাংলাদেশের সরকারে যারা কাজ করে তারা কিন্তু তাদের পরিবারের কেউ কিন্তু বাংলাদেশে থাকে না, তাদের সবাই বাইরে থাকে, সবাই কিন্তু খুব ভালো, খুব সুন্দরভাবে থাকে, খুবই সুন্দরভাবে বাড়িঘর দর করে তাদের। আপনি যদি আজকে সত্যি কথা বলতে আজকে একটা বলেন বাংলাদেশের পলিটিশিয়ানদের 80% পলিটিশিয়ানদের বলেন যে আপনি যদি পলিটিক্স করতে হয় বাংলাদেশে থাকতে হবে, দেখবেন একজনও পলিটিক্স করবে না, সব পলিটিক্স ছেড়ে দেবে। কারণ তারা বাংলাদেশে পলিটিক্সই করে, ওখান থেকে টাকা নিয়ে বাইরে এসে থাকবে, কারণ বাইরের লাইফটা একটু বাংলাদেশের থেকে অনেক উন্নত, যে কারণে এদের চিন্তা ভাবনাই হচ্ছে বাংলাদেশে আসবে। কিন্তু আমার আপনার জন্য যেটা দরকার ছিল সেগুলা নিয়ে ভাই কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আপনার আপনাকে আপনার নিজের নিজেকে বিল্ড আপ করতে হবে, নিজের কেরিয়ার নিজেকেই করতে হবে, নিজেকে আগায় যেতে হবে। এই জন্য আপনাকে যদি জার্মানির চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকে তাহলে আগে করবেন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, সাথে হচ্ছে আপনি যেই ট্রেনিং করছেন অথবা যেই ভোকেশনাল ট্রেনিং করছেন সেটার একটা তো পার্ট আপনি মানে পাবেনই। প্লাস যদি আপনার এক্সট্রা কারিকুলাম বলতে যেগুলা বিষয় আছে, যেমন হাতের কাজ, যেমন আপনি আইটির বিষয়ে কোনো ফ্রিল্যান্সারিং অথবা এটা আইটি সফটওয়্যার বিষয়ে কোনো করলেন, কোনো একটা কোর্স করলেন, ভালো একটা করলেন, এই টাইপের কিছু কাজ করেন। দেখেন জনশক্তি যেটা আছে এটা কখনো অভিশাপ হতে পারে না, কিন্তু আমাদের দেশের কুশীল যারা আছে না এরা জনশক্তিটাকে অভিশাপ হিসেবে দেখায়। জনশক্তি আসলে আমাদের এই জনশক্তিরে আমরা মানে অ্যাসেটে পরিণত করতে পারতাম, কিন্তু এই প্ল্যান এই আমাদের কারোরই নাই। এখন সস্তা একটা কথা আছে, চাকরি নেই তো রাজনীতি কর, একই অবস্থা আমার দেশের। থ্যাংক ইউ।